ওকে, তো চলো শুরু করি। আমরা তাপগতিবিদ্যা লাস্ট যেখানে শেষ করছিলাম ওখান থেকেই শুরু করবো আজকে। আজকে হচ্ছে তাপগতিবিদ্যা লেকচার নাম্বার 3। ঠিক আছে, আজকে হচ্ছে তাপগতিবিদ্যা লেকচার নাম্বার 3। সবাই চলে আসো। আর একটু সবাইকে মেনশন, হ্যাঁ অবশ্যই চলে আসো, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও সবাইকে, তাহলে আমরা শুরু করে দিব আর কি। আজকে তাপগতিবিদ্যা লেকচার নাম্বার 3। সো লেকচার নাম্বার 3তে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে যে কনসেপ্টগুলো পড়বো, যে থিওরিগুলো পড়বো তাপগতিবিদ্যা থেকে, যদি অনেক কঠিন কোয়েশ্চেন হয় তাহলেই তোমাকে মনে করো যে কি ওই থিওরিগুলো দেওয়ার মানে চান্স বেশি। তাপগতিবিদ্যা যেহেতু এমন একটা অধ্যায় যেটা থেকে কি করা যাবে না, আসলে মিস করা যাবে না। তো এইটা আমাদের একদম পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যাতে মিস না হয় আর কি। ঠিক আছে, এমনভাবে পড়া লাগবে যাতে আমাদের মিস না হয়। সো চলো আমরা শুরু করি। আমরা লাস্ট কতটুকু পর্যন্ত পড়ছিলাম? আমরা লাস্ট হচ্ছে তাপগতীয় চলক পড়ছিলাম, সমুষ্ণ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, এই জিনিসগুলো পড়ছিলাম। এরপর হচ্ছে আমরা তাপগতীয় স্কেল পড়ছিলাম। এরপর হচ্ছে স্কেলগুলোর মধ্যে সম্পর্ক পড়ছিলাম। এরপর কিভাবে তোমরা নিজেদের একটা স্কেল বানাবা সেটা দেখছিলাম। এরপর হচ্ছে আমরা এক স্থির বিন্দু, দ্বি স্থির বিন্দু নীতি পড়ছিলাম, তাই তো? তো এখন চলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব কি দিয়ে? আজকে আমরা শুরু করব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিয়ে, অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া শিখব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ দেখব, আরও মেলা জিনিসপাতি আছে। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কী কী, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আর দেরি না করে শুরু করে ফেলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া জিনিসটা আসলে কি। তো রুদ্ধতাপ, এখানে কথাটা কি বলছে? কথাটা এখানে বলছে হচ্ছে রুদ্ধতাপ। রুদ্ধতাপ মানে কি? তাপটাকে কি করে রাখা হবে? তাপটাকে আবদ্ধ করে রাখা হবে। রুদ্ধতাপে তাপকে কি করে রাখা হবে? তাপকে আবদ্ধ করে রাখা হবে। ওকে, রুদ্ধতাপে তাপকে কি করে রাখা হবে? আবদ্ধ করে রাখা হবে। তার মানে পরিবেশের সাথে সিস্টেমের কোনো তাপের আদান প্রদান হবে না। পরিবেশের সাথে সিস্টেমের কোনো কি হবে না? তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে, রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া। তো এখন কথা হচ্ছে, মনে করো তোমরা সবাই শপিং মলে গেছো না? মোটামুটি শপিং মলে তো সবাই গেছো। তো শপিং মলে কি হয়? শপিং মলে মনে করো ঢুকতেছো, শপিং মলের যেটা গেটের এক সাইডে গরম আর এক সাইডে ঠান্ডা। গেটটা খোলা, তাও কি এক সাইডে গরম আর এক সাইডে কি ঠান্ডা। এরকম হয় না? এরকম কেন হয়? কারণ হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মানে তুমি গেট খোলা থাকলেও কি ঠান্ডাটা বাইরে আসে না, তাপটা বাইরে আসে না, বা বাইরের তাপটা ভিতরে যাচ্ছে না। মানে তোমার তাপটা একটার সাথে আরেকটা মিক্স হচ্ছে না আর কি। মানে এক সাইডের তাপের সাথে আরেক সাইডের তাপ মিক্স হচ্ছে না। মানে ঠান্ডা বস্তু আর গরম বস্তু মানে এখানে কি বাষ্প আর কি, এগুলো মিক্স হচ্ছে না। মানে পুরো মার্কেটটাকে বা পুরো শপিং মলটাকে তুমি যদি একটা সিস্টেম হিসেবে কনসিডার করো, ওই সিস্টেমটা ভিতরের যে তাপটা এটা ধরে রাখছে, বাইরে যাইতে দিচ্ছে না। এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপ কি থাকে? ধ্রুব থাকে। তো লিখে ফেলো যে তাপগতীয় প্রক্রিয়ায়, এই যে তাপগতীয়, হ্যাঁ, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি ধ্রুবক থাকবে? সিস্টেমের তাপ। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপ কি থাকে? ধ্রুবক থাকে। সেটাই হলো কি? কনস্ট্যান্ট থাকে। মানে তাপটাকে কি করা যায় না? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপটা কনস্ট্যান্ট থাকে, তার মানে তাপটাকে কি করা যাচ্ছে না? তাপটাকে তোমার চেঞ্জ করা যাচ্ছে না। সেটাই হলো কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কে কনস্ট্যান্ট থাকে? তাপটা আমাদের কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তার মানে এই যে আমাদের তাপ ধ্রুবক মানে কি বলতো? তাপ ধ্রুবক এটার মানে হচ্ছে যে তাপ ধ্রুবক, এটার মানে হচ্ছে আমাদের কিউটা কনস্ট্যান্ট, মানে তাপটা ধ্রুবক। এই যে কিউ ইজ আ কনস্ট্যান্ট, তাপটা ধ্রুবক হলে কিউটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা, তাপ যদি ধ্রুবক হয় তাপের পরিবর্তনটা কি হবে? জিরো হবে। তাপ যদি ধ্রুবক হয় তাপের পরিবর্তনটা শূন্য। মানে ডি কিউ সমান কি? কোনো একটা জিনিস ধ্রুবক হওয়া মানে হচ্ছে ওই জিনিসের পরিবর্তনটা কি হবে? শূন্য হবে।
তাহলে এই যে ডিকিউ সমান কি হবে, ডিকিউ সমান হবে শূন্য। কোনো একটা জিনিস ধ্রুবক মানে ওই জিনিসের পরিবর্তন শূন্য। তো এখন এটাই হচ্ছে আমাদের কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো যে তাপগতীয় প্রক্রিয়ায় একটা সিস্টেমের তাপটা কনস্ট্যান্ট থাকবে সেটাই হচ্ছে কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কথা বোঝা গেছে? এখন কথা হচ্ছে দেখো, এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হইল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে। আমরা সবাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা সবাই জানি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, এই যে তাপগতিবিদ্যার কোন সূত্র, প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই ডি কিউ এর মান 0 এখানে যদি বসাই তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো তো, 0 সমান কত, ডিইউ প্লাস ডিডব্লিউ না। তাহলে দেখো এখান থেকে আমরা 0 সমান ডিইউ প্লাস ডিডব্লিউ সমান কত, পি ইন্টু কত, ডিভি, ঠিক আছে, পি ইন্টু ডিভি। সুতরাং পি ডিভি প্লাস ডিইউ সমান কত, 0। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের স্টেটমেন্টটা কেমন দেখতে পাচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি পি ডিভি প্লাস ডিইউ সমান কত, 0। এইটা এই স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি পি ডিভি প্লাস ডিইউ সমান কত, 0। এটা আমরা এই স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে পি ডিভি প্লাস ডিইউ সমান 0। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে আরও একটা জিনিস বের করতে পারি, সেটা কি দেখো, সেটা একটু মনোযোগ দাও। এইখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা একটু মনোযোগ দাও, যে পি ডিভি সমান হচ্ছে কি মাইনাস ডিইউ। এইটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি, ঠিক আছে, পি ডিভি সমান ডিইউ। এখান থেকে দুইটা একটা সম্পর্ক বের করা যায়। চাপটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি তাহলে একটু খেয়াল করো এখান থেকে আরও কি আসে, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিভি আর সমানুপাতিক কত, মাইনাস ডিইউ। এটা আমরা দেখতে পাচ্ছি না যে আয়তনের পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরস্পর সমানুপাতিক, কিন্তু মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছে বিপরীতমুখী। বুঝতে পারছো? এই যে ডিভি হচ্ছে কিসের পরিবর্তন, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভি। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, এইটা হচ্ছে এই যে ভি, আয়তনের পরিবর্তন সমানুপাতিক অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে। আমি এখানে নোটেশন করে দিচ্ছি, এটা হচ্ছে কি আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, একটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। একটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন, আরেকটা হচ্ছে কিসের পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন। একটা হচ্ছে আয়তনের পরিবর্তন, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দুইটা পরস্পর সমানুপাতিক কিন্তু কেমন, কিন্তু বিপরীতমুখী। তো এইখান থেকে আমাদের বেশ কিছু জিনিস আসলে বোঝার আছে, বুঝছো, এই জায়গা থেকে আমাদের বেশ কিছু জিনিস বোঝার আছে। আয়তনের পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝবো। তো প্রথমত আমরা যদি এই যে এই জায়গাতে একটু খেয়াল করো, মনে করো তুমি এখানে ডিইউ লিখলা আর এখানে কি লিখলা, এখানে মনে করো ডিভি লিখলা। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর এটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। তো একটা আর একটা সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তার মানে তোমার একটা জিনিস ক্লিয়ার, যখন ডিইউটা পজিটিভ তখন ডিভিটা মাস্ট বি নেগেটিভ, কারণ একটা আরেকটার বিপরীতমুখী। তাহলে একটা প্লাস হলে আরেকটা মাইনাস, আরেকটা মাইনাস হলে অপরটা কি প্লাস, এভাবে। তাহলে ডিইউটা যখন পজিটিভ তখন ডিভিটা কি হবে, ডিভিটা হবে তখন নেগেটিভ। আবার ডিইউটা যখন পজিটিভ নেগেটিভ, ডিইউটা যখন নেগেটিভ তখন ডিভিটা কি হবে, ডিভিটা হবে পজিটিভ। মানে একটা পজিটিভ হলো অপরটা নেগেটিভ। তো এখান থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্তে যাইতে পারি। তো এই স্লাইডটা সবাই বুঝছো, এটা বুঝে গেছে, তোমরা বুঝছো? আচ্ছা, তো এইটুক পর্যন্ত যদি বুঝো, এখান থেকে আমরা এখন কি যাব, আমরা একটা সিদ্ধান্তে যাব। তো প্রথমত খেয়াল করো সিদ্ধান্তগুলো কি কি। তো প্রথমত একটু দেখো, প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন আমার ডিইউটা পজিটিভ তখন আমি বলতেছি ডিভিটা কি নেগেটিভ। মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যখন ধনাত্মক, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যখন ধনাত্মক তখন আমাদের আয়তনের পরিবর্তনটা কি ঋণাত্মক। আচ্ছা, আয়তনের পরিবর্তন ঋণাত্মক বা একটা বস্তুকে কম্প্রেস করা বোঝায় না, আয়তনের পরিবর্তন ঋণাত্মক। নেগেটিভ দিয়ে বুঝবা সংকোচন আর পজিটিভ দিয়ে কি বুঝবা, প্রসারণ বুঝবা। মাইনাস দিয়ে বুঝবা কি, মাইনাস দিয়ে বুঝবা সংকোচন, আর প্লাস দিয়ে কি বুঝবা, প্লাস দিয়ে বুঝবা হচ্ছে প্রসারণ। ওকে, মনে থাকবে, মাইনাস দিয়ে আমরা সংকোচন বুঝবো আর প্লাস দিয়ে কি বুঝবো, প্রসারণ বুঝবো। তাহলে দেখো ডিভি নেগেটিভ মানে এটা হচ্ছে কি সংকোচন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে কি সংকোচন।
আচ্ছা, তো ডিভি পজিটিভ তার মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে না? ডিইউ পজিটিভ, এই যে ডিইউ পজিটিভ মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। যখন সংকোচন, কেমন সংকোচন, কোন প্রক্রিয়ায় সংকোচন, এই স্টেটমেন্টগুলো কোন প্রক্রিয়া থেকে আসছে? এই স্টেটমেন্টগুলো আসছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে, যে প্রক্রিয়ায় তাপটা আমার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন যখন নেগেটিভ মানে সংকোচন, তখন আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধনাত্মক। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধনাত্মক, এটার মানে হলো অভ্যন্তরীণ শক্তি এখানে কি পাচ্ছে বলতো? বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি কি পাচ্ছে? অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। এখন তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলছিলাম অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রাও বাড়ে, কারণ অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। মনে আছে যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক, তার মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার মানে হলো এখানে তাপমাত্রাও কি হচ্ছে বলতো? তাপমাত্রাও বাড়তেছে না? তাপমাত্রাও এখানে কি করবে? তাপমাত্রা এখানে ইনক্রিজ করবে। তাপমাত্রাও কি করছে? এখানে বাড়ছে। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে যদি তাপমাত্রা বাড়লে একটা সিস্টেম শীতল হয় নাকি উষ্ণ হয়? একটা সিস্টেম উষ্ণ হয়। তার মানে কথা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম কি হচ্ছে? উষ্ণ হচ্ছে। তোমাকে এটা অনুধাবনমূলকে আসবে যে রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়, ব্যাখ্যা করো। তো এটাই হচ্ছে সেই স্টেটমেন্ট বা ব্যাখ্যা। তো এটার মানে হচ্ছে এইখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে বলতে পারো অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম কি হয়? উষ্ণ হয়। রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম কি হচ্ছে? রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হচ্ছে। তো আশা করি এইটুক পর্যন্ত সবাই বুঝছো। ওকে, আমি আশা করব এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো যে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম কি হচ্ছে? রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হচ্ছে। এখন চলো, এখন আমরা দেখব আরেকটা কেস। এখন আমরা আরেকটা কেস দেখব। তো এখানে খেয়াল করো, আরেকটা কেস হচ্ছে যখন আমাদের ডিইউটা নেগেটিভ, তখন আমাদের ডিভিটা হচ্ছে কি? পজিটিভ। যখন আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ঋণাত্মক, তখন আমাদের আয়তনের পরিবর্তনটা কি? ধনাত্মক। তো বলো, আয়তনের পরিবর্তন ধনাত্মক মানে কি? সংকোচন নাকি প্রসারণ? এটা ঠিক উল্টাটা। আয়তনের পরিবর্তন পজিটিভ মানে প্রসারণ, আবার আয়তনের পরিবর্তন যখন প্রসারণ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা তখন কি? নেগেটিভ। নেগেটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি কমতেছে। কি কমতেছে? মানে অভ্যন্তরীণ শক্তি, অশক্তি মানে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি কমছে। তো অভ্যন্তরীণ শক্তির সাথে আবার তাপমাত্রার সম্পর্ক কেমন? সমানুপাতিক। অভ্যন্তরীণ শক্তি কমা মানে তাপমাত্রা কমা, তাপমাত্রা কমা মানে একটা সিস্টেম শীতল হওয়া। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি কমছে মানে কি কমছে বলো তো? তাপমাত্রা কমছে। তাপমাত্রা কি হচ্ছে? তাপমাত্রা কমছে। তো এখন তোমরাই বলো এইটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হচ্ছে? রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় একটা সিস্টেমের তাপ কি থাকবে? যে তাপগতীয় প্রক্রিয়া একটা সিস্টেমের তাপ কনস্ট্যান্ট থাকবে, সেটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা স্টেটমেন্ট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এটা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রাটা কি থাকে? তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে বলে তাপমাত্রার পরিবর্তনটা কত? তাপমাত্রা কনস্ট্যান্ট মানে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে শূন্য। তো তাপমাত্রার পরিবর্তনটা যদি শূন্য হয়, তখন আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই যে ডিকিউ এর মান 0, তখন আসে আমাদের এই স্টেটমেন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরস্পর সমানুপাতিক, কিন্তু বিপরীত মুখে একটা মাইনাস আছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হলে আয়তনের পরিবর্তন নেগেটিভ, অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ হলে আয়তনের পরিবর্তন পজিটিভ। এখান থেকেও আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা মোটামুটি দুইটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। কয়টা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দুইটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। কি কি স্টেটমেন্টগুলো একটু খেয়াল করো। স্টেটমেন্ট হচ্ছে এটাই, জাস্ট এ মিনিট। ওকে, এটা আবার কি হইল? আচ্ছা আচ্ছা, স্টেটমেন্ট হচ্ছে, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, স্টেটমেন্ট হচ্ছে এটাই
যে তাপমাত্রা রুদ্রতাপীয় যদি সংকোচন করি তাহলে একটা সিস্টেম উষ্ণ হচ্ছে, আর রুদ্রতাপীয় প্রসারণ করলে একটা সিস্টেম শীতল হচ্ছে। সো এই দুইটা স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া তো আমরা পড়লাম, এখন আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ জানতে হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ জানার আগে রুদ্রতাপীয় প্রক্রিয়ার আরও বেশ কিছু জিনিসপাতি জানা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। যেমন আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম, মনে আছে? এই যে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, গত ক্লাসে পড়েছিলাম। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজও দেখেছিলাম। সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমাদের কি ছিল বলতো? পিভি সমান কি ছিল? কনস্ট্যান্ট ছিল না? সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মানতো পিভি সমান কনস্ট্যান্ট। কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এখানে একটা গামা আসবে, এবং গামাটার কাহিনীটা কি, আগে গামাটা কি সেটা আমরা জানতে হবে, এরপর আমরা পড়তে পারবো আসলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে চলো আমরা একটু আগে গামার পরিচয়টা জেনে নিই। তো গামার পরিচয় জানার জন্য আমাদের নতুন একটা টার্ম পড়তে হবে, যেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, তো মোলার আপেক্ষিক জিনিসটা কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল গ্যাসের তাপমাত্রা, কোনো এক মোল গ্যাসের তাপমাত্রা, সেটা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় না, এক মোল গ্যাসের তাপমাত্রা স্থির চাপে অথবা স্থির আয়তনে তুমি 1 কেলভিন পরিমাণ বাড়াবে, সেই জন্য তোমার যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপের ডেফিনেশনটা যদি তোমরা আগে একটু জানো, যে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি? মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগবে। ওকে, জাস্ট তোমরা এই পিক আপ লাইনটা মনে রাখবা, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগবে সেটাই হলো কি? মোলার আপেক্ষিক তাপ। এখন এই মোলার আপেক্ষিক তাপকে তাপগতিবিদ্যায় আসলে দুইটা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। কয়টা সেগমেন্টে ভাগ করা হচ্ছে বলো তো? মোলার আপেক্ষিক তাপকে তাপগতিবিদ্যায় দুইটা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। কয়টা সেগমেন্টে ভাগ করা হচ্ছে? মোলার আপেক্ষিক তাপকে তাপগতিবিদ্যায় দুইটা সেগমেন্টে ভাগ করা হয়। কয়টা সেগমেন্টে ভাগ করা হয় ভাইয়া? দুইটা সেগমেন্টে ভাগ করা হয়। কি কি? তো সেগুলো একটু দেখে নাও কি কি। একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো দেখো মোলার আপেক্ষিক তাপকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? দুইটা ভাগে। দেখো, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে সিভি দ্বারা প্রকাশ করা। তো তার মানে এইখানে আমাদের কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এখানে আমাদের কে স্থির, চাপটা স্থির, আর আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এখানে আমাদের কে স্থির, আয়তনটা স্থির। ওকে, সো এইটুকু আমরা মনে রাখবো। তাহলে এই দুইটা ডেফিনেশনটাও একই, ঠিক আছে? তো কথা হচ্ছে স্থির চাপ, এই যে এই সংজ্ঞাটা দিলাম না, এখানে সংজ্ঞাটা জাস্ট কিছু না, এই যে এখানে সংজ্ঞাটা দিলাম না, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপ লাগবে, ঠিক আছে? তো এখন তুমি কিভাবে ডিফাইন করবা সিপি কে? কিভাবে ডিফাইন করবা? তুমি জাস্ট এখানে যে সংজ্ঞাটা অ্যাড করবা সেটা হচ্ছে চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপ লাগবে সেটাই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আবার এই সেম জায়গায় এখানে জাস্ট আয়তনকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপ লাগবে সেটাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। জাস্ট এইটুকুই, আর কিছু না, ঠিক আছে? তাহলে এইখানে সংজ্ঞাটা কেমনে দিবা? এইখানে সংজ্ঞাটা দিবে এমনে, যে চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগবে। আর এইখানে হচ্ছে কি? এইখানে হচ্ছে জাস্ট আয়তনকে স্থির রেখে, আয়তন স্থির রেখে, আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগবে।
ওকে, তো একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো একটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে সিপি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে কত সিভি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এগুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো কেমন? তো মনে করো এম মোল, হ্যাঁ এই যে এম মোল গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, ডিটি পরিমাণ বাড়াতে, ডিটি পরিমাণ বাড়াতে, ওকে মনে করি এম মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে তাপ লাগবে কতটুকু? তাপ লাগবে ডিকিউ পরিমাণ, ঠিক আছে। এম মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে তাপ লাগবে ডিকিউ পরিমাণ। তাহলে আমি যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাই তাহলে তাপ লাগবে কি পরিমাণ? ডিকিউ বাই এম ডিটি পরিমাণ। তো এই যে ডিকিউ বাই এম ডিটি এটাই হলো তোমার সিপি বা সিভি এর এক্সপ্রেশন। ওকে, মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে ডিকিউ বাই এম ইন্টু ডিটি। তাহলে আবার দেখো এম মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে যদি ডিকিউ পরিমাণ তাপ লাগে তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে লাগবে ডিকিউ বাই এম ডিটি পরিমাণ তাপ। তো এই যে এই পরিমাণ তাপ এটাই সিবি আবার এটাই সিপি, দুইটাই একই। তাহলে তুমি এখানে লিখতে পারো সুতরাং সিপি সমান ডি কিউ বাই এম ডিটি, আবার সিবি সমানও কি ডি কিউ বাই এম ডিটি। তুমি চাইলে এখানে আরো একটা সুন্দর করে মানে এইটা দিয়ে ব্র্যাকেটে দিতে পারো এখানে পি, মানে এখানে পিটা কনস্ট্যান্ট, আবার এখানে ব্র্যাকেটে দিয়ে এখানে ভি দিতে পারো, এটা মানে এখানে ভিটা কনস্ট্যান্ট। ওকে, সো এটাই হচ্ছে সিপি আর সিবি এর এক্সপ্রেশন। দুইটা এক্সপ্রেশন একই হলেও এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সিপি ইজ গ্রেটার দেন সিভি, মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের মান স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মানের চাইতে বড়। কথা হচ্ছে কেন, তো সেটাই আমরা দেখবো নেক্সট স্লাইডে। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো এইটুক? সবাই একটু রেসপন্স করো, বুঝছো? ঠিক আছে, সবাই একটু রেসপন্স করো। ক্লিয়ার? সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দেখব, একটু আগেই বললাম যে সিপি ইজ গ্রেটার দেন সিবি। কথা হচ্ছে কেন, কেন সিপি ইজ গ্রেটার দেন সিবি? তাহলে দেখো আমি তোমাদেরকে বুঝাই। দেখো এইখানে আমি একটা সিস্টেম নিলাম, এখানেও আরেকটা কি নিলাম, সিস্টেম নিলাম। আমি এখানে একটা সিস্টেম নিলাম, হ্যাঁ এখানে একটা সিস্টেম নিলাম, আবার আমি এইখানে এমন একটা সিস্টেম নিলাম। দেখো সিস্টেমটা একটু আলাদা, তো খেয়াল করো। আচ্ছা যাই হোক, হ্যাঁ তো এইখানে মনে করো একটা কি আছে, এইখানে মনে করো একটা পিস্টন আছে, এই পিস্টনটা মুভ করতে পারে। হ্যাঁ এখানে একটা পিস্টন আছে, পিস্টন আমি রাখলাম, তো এই পিস্টনটা কি করতে পারে, এই একটা পিস্টন এটা মুভ করতে পারে, ঠিক আছে। তো এই জায়গাতে আমি মনে করো হিট দিব, হ্যাঁ হিট দিব। এই জায়গায় আমি কি করলাম দেখো, হিট দিচ্ছি। তো এই জায়গায় কি কি আছে সেটাও বলতেছি, জাস্ট এ মিনিট। এই জায়গায় আমি চাপকে স্থির রাখছি কিন্তু আয়তনটা স্থির না। তো এখানে মনে করো আমার কি আছে, গ্যাসের অণুপরমাণু আছে। এই জায়গায় আমি হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে এখানের মধ্যে কি হচ্ছে বলতো, এই জায়গায় আমি যখন হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে
এই অণুপরমাণুগুলো কি হচ্ছে, এক্সাইটেড হচ্ছে, অ্যান্ড এক্সাইটেড হয়ে এই পিস্টনকে ধাক্কা দিবে। তো ফলে যেটা হবে সেটা হইলো এই পিস্টনটা উপরে উঠে যাবে। পিস্টনটা কি হবে, পিস্টনটা কি হইলো, পিস্টনটা উপরে উঠলো। ওকে, ফলে পিস্টনটা কি হয়েছে, এই যে পিস্টনটা কি হয়েছে, পিস্টনটা উপরে উঠছে। তো বলো পিস্টনের আদি আয়তন ছিল V1, ফাইনাল আয়তন হয়েছে V2, তাহলে পিস্টনের কি হয়েছে বলো তো, এখানে ডিভি পরিমাণ আয়তন বৃদ্ধি পাইছে না? তাহলে এখানে আমি কি স্থির রাখছিলাম, এখানে আমরা চাপটাকে স্থির রাখছিলাম, চাপটাকে কি রাখছিলাম, স্থির রাখছিলাম। তো চাপ স্থির রেখে আমি যখন একটা সিস্টেমের মধ্যে হিট প্রোভাইড করছি, চাপ স্থির রেখে পিস্টনযুক্ত একটা সিস্টেম, মানে এখানে আয়তনটা আমি পরিবর্তনের সুযোগ দিয়ে রাখছি। তো চাপকে স্থির রেখে যখন আমি একটা সিস্টেমের মধ্যে হিট প্রোভাইড করলাম, ওই হিটটা দুইটা সেগমেন্টে ব্যয়িত হয়েছে। কয়টা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট। এই হিটটা কয়টা সেগমেন্টে ব্যয়িত হয়েছে দেখো, এই হিট কয়টা সেগমেন্টে ব্যয়িত হয়েছে, দুইটা সেগমেন্টে ব্যয়িত হয়েছে। কয়টা সেগমেন্টে ব্যয়িত হয়েছে, দুইটা সেগমেন্টে ব্যয়িত হয়েছে। কখন, যখন আমি চাপ স্থির রেখে একটা সিস্টেমকে হিট দিছি, সেই হিটটা দুইটা সেগমেন্টে ব্যয়িত হয়। নাম্বার 1। তো 1 নাম্বার সেগমেন্টটা কি, 1 নাম্বার সেগমেন্টে কি করছে, এই তাপটা ভিতরে যে অণুপরমাণুগুলো আছে সেই অণুপরমাণুগুলো তথা ওভারঅল সিস্টেমের তাপমাত্রা বাড়াইছে। ঠিক আছে, তো 1 নম্বরে কি করছে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করছে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করছে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করছে। একটা সেগমেন্ট কি করছে, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করছে, এবং আরেকটা সেগমেন্ট কি করছে, পিস্টনটাকে উঠাইছে, পিস্টনটাকে কি করাইছে, উঠে কি করছে, সিস্টেমের আয়তনও বাড়াইছে না, আয়তনও বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তো হিটের একটা পোর্শন কি করছে, সিস্টেমের তাপমাত্রা বাড়াইছে, আরেকটা পোর্শন কি করছে, সিস্টেমের আয়তন বৃদ্ধি করেছে, তাই না? সিস্টেমের কি বাড়াইছে বলো তো, সিস্টেমের আয়তন বৃদ্ধিতে কাজ করছে, সিস্টেমের আয়তন বৃদ্ধিতে কি করলো, সিস্টেমের আয়তন বৃদ্ধিতে কাজ করলো, কাজ করেছে। তাহলে এটা হচ্ছে আমরা এটা কিসের জন্য দেখলাম, সিপি এর জন্য দেখলাম। সিপি মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার। তো খেয়াল করো, আমি যখন কনস্ট্যান্ট প্রেশার রেখে একটা সিস্টেমের মধ্যে হিট দিছি, আমি যখন কনস্ট্যান্ট প্রেশার রেখে একটা সিস্টেমের মধ্যে হিট দিছি, তখন প্রথমত যেটা হয়েছে, এই সিস্টেমের মধ্যে থাকা অণুপরমাণুগুলোর কি হয়েছে বলো তো, তাপমাত্রা বাড়ছে, অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, ফলে অণুপরমাণুগুলো পিস্টনকে ধাক্কা দিয়ে উপরে উঠে গেছে। তাহলে তাপ শক্তির একটা অংশ ব্যয়িত হয় সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধির কাজে, এবং অপর পোর্শনটা কি করছে, পিস্টনটাকে ডিভি পরিমাণ তুলছে, মানে সিস্টেমের আয়তন বৃদ্ধিতে কাজ করছে। তাহলে টোটাল কয়টা সেগমেন্টে, যে স্থির চাপে আমি যখন একটা সিস্টেমে তাপ দিলাম, সেই তাপ শক্তিটা কয়টা সেগমেন্টে ব্যয়িত হলো, দুইটা সেগমেন্টে ব্যয়িত হইল। এখন এই জায়গাতে দেখো, এই জায়গায় আমি কোনো পিস্টন রাখি নাই, পিস্টন রাখি নাই মানে এই সিস্টেমের আয়তনটা ফিক্সড, আয়তনটাকে চেঞ্জ করতে দিই নাই। তার মানে এখানে আমাদের যে অণুপরমাণুগুলো থাকবে, এখানে আমাদের যে অণুপরমাণুগুলো থাকবে, সেই অণুপরমাণুগুলোর কি ফিক্স বলো তো, এই অণুপরমাণুগুলোর আয়তনটা ফিক্স না, এখানে আমাদের ভিটা কনস্ট্যান্ট, আয়তনকে স্থির রাখছি। তাহলে আয়তনটা স্থির রাখলে এটা কি হবে, এটা হবে হচ্ছে সিভি। এখন আমি যদি আয়তন স্থির রেখে এখানে তাপ প্রয়োগ করি, আমি যদি আয়তন স্থির রেখে এখানে তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে বলো, ওই তাপ শক্তির অংশটা শুধুমাত্র সিস্টেমের তাপমাত্রা বাড়াইতে পারবে, আয়তন কি বৃদ্ধি করতে পারবে, পারবে না। কারণ আমি এখানে ভিটাকে কনস্ট্যান্ট করে দিছি, মানে পিস্টন রাখি নাই, এখানে আমরা কি করে দিছি, ভিটাকে স্থির করে দিছি। তাহলে এখানে যে তাপ শক্তিটা আমি দিলাম, সেই তাপ শক্তির পুরাটাই ব্যয়িত হবে সিস্টেমের অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধি তথা সিস্টেমের অণুপরমাণুগুলোর কি বৃদ্ধির কাজে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে। এটা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাহলে এই তাপ শক্তিটা কয়টা সেগমেন্টে ব্যয়িত হবে, এই হিটটা, এই যে এইখানে থাকা যে হিট, এই হিট ব্যয়িত হয়, এই হিট ব্যয়িত হয় শুধুমাত্র সিস্টেমের কি বৃদ্ধি করার জন্য বলো তো, অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা, সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধির কাজে, তাহলে বলো, আমরা যখন সিপির ক্ষেত্রে কাজ করতেছিলাম তখন তাপশক্তিটা দুইটা সেগমেন্টে ব্যয়িত হচ্ছিল, আর সিবির জন্য যখন দেখতেছি তখন তাপশক্তিটা শুধুমাত্র একটা সেগমেন্টে ব্যয়িত হচ্ছে। তাহলে কে বড়, সিপি নাকি সিবি, সিপি বড়। তো এই কারণে আমরা বলতে পারি, অর্থাৎ সুতরাং সিপি ইজ গ্রেটার দেন সিবি।
এটা পরীক্ষায় আসবে, বুঝতে পারছো? এইটা পরীক্ষায় মাস্ট আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। সবাই বুঝছো কিনা একটু রেসপন্স করো তো, সবাই বুঝছো কিনা ফার্স্ট, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, একটু দ্রুত বলো, সবাই বুঝতে পারছো কিনা জানো। ক্লিয়ার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, তো এইটুক পর্যন্ত বুঝে গেলে এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রাবলী দেখব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রাবলী, তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। জিনিসটা হচ্ছে এই যে সিপি আর সিভি দেখলাম, এটার সাথে কিন্তু একটা কাহিনী আছে। যেমন এখানে দেখি আমরা কয়টা স্লাইড আছে এখানে সূত্রাবলী পড়ার জন্য। আচ্ছা, আছে মোটামুটি। তো চলো, হ্যাঁ, আমরা এখানেই পড়বো আর কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রাবলীতে আসি। তো আমাদের প্রথম সূত্র হচ্ছে এই যে সিপি আর এই যে সিভি, এই দুইয়ের যে অনুপাত, এই সিপি আর সিভি এর যে অনুপাত, এই অনুপাতটাকে কি বলা হয়? এই যে গামা বলা হয়। কি বলা হয়? গামা। মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে কি বলে? গামা বলে। তো এই যে খেয়াল করো, সিপি বাই সিভি সমান কত? গামা। তো এই সূত্রটা মনে রাখবা, গামা। তো এই গামার বিভিন্ন ফরম্যাট আছে। গামার আসলে কি আছে? বিভিন্ন ফরম্যাট আছে। এক পারমাণবিক গ্যাসের জন্য গামার একটা মান আছে, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামার একটা মান আছে, বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার একটা মান আছে। সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এখন আমাদের আসলে এই জায়গাগুলোতে মানে খুবই সুন্দর কিছু জিনিসপাতি আছে, যে জিনিসপাতিগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিছু কিছু সূত্র নিয়ে আসি, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো, আমরা কি জানি বলো তো? দেখো, আমরা জানি কোত্থেকে? ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি বলো তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি? জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা আমরা জানি না? এটা তো আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে খেয়াল করো, ডি কিউ আর ডিইউ এগুলোর কিছু মান আছে। এই মানগুলো নিয়ে আমাদের একটু বিস্তারিত আগে দেখে ফেলতে হবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে দুইটা সূত্র পড়াবো, এটা মাথায় রাখবো। আচ্ছা, প্রথমত হচ্ছে সিপি সমান আমরা একটু আগে কি জানছি? ডি কিউ বাই এম ইন্টু ডিটি জানছি না? এটা আমরা জেনেছি না? সিপি সমান ডি কিউ বাই এম ডিটি একটু আগেই জানছি। এখন এখানে খেয়াল করো, এমটা হচ্ছে মোল সংখ্যা। যদি এম সমান 1 মোল হয়, তাহলে সিপি সমান কী হবে বলো তো? ডি কিউ বাই ডিটি না? তাহলে সুতরাং ডি কিউ সমান কত? সিপি ডিটি। বুঝতে পারছি সবাই? ডি কিউ সমান কত? ডি কিউ সমান হচ্ছে সিপি ডিটি। গেল। আবার আসো, আবার আমরা এও জানি, মানে তাপমাত্রার পরিবর্তন সমানুপাতিক কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? তাপমাত্রার পরিবর্তন। মানে অভ্যন্তরীণ শক্তি যত বেশি, তাপমাত্রা তত বেশি, তাই তো? তো এটা হচ্ছে তোমার মোটামুটি স্থির আয়তনে যদি তুমি চিন্তা করো। মানে এখানে আমরা সিভি এর কাহিনীতে কি দেখছি বলো তো? সিভি এর কাহিনীতে আমরা দেখছি যখন আমরা আয়তনটাকে স্থির রেখেছিলাম এবং এখানে তাপশক্তি দিছিলাম, তো সেই তাপশক্তিটা যদি ডিটি হয়, এই ডিটি পরিমাণ তাপশক্তি আসলে কি করছে? সিস্টেমের তাপমাত্রা বা সরি, এখানে আমি যখন ডিকিউ পরিমাণ তাপশক্তি দিছিলাম, দুঃখিত, এখানে আমি যখন ডিকিউ পরিমাণ কি পরিমাণ? ডিকিউ পরিমাণ তাপশক্তি দিছিলাম, সেই ডিকিউ পরিমাণ তাপশক্তি আসলে সিস্টেমের কি বাড়াইছে বলো তো? অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে না? এবং অভ্যন্তরীণ শক্তি যখন বাড়ছে, তখন এই অণু পরমাণুগুলোর কি বাড়ছে বলো তো? তাপমাত্রা বাড়ছে না? তো যখন তুমি চাপকে বা আয়তনকে স্থির রেখে, মানে ভিটাকে ফিক্স রেখে তুমি যখন একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপশক্তি দিচ্ছ, সেই তাপশক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে। অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে মানে তাপমাত্রা বাড়াচ্ছে। কোন প্রক্রিয়ায়? সিভি প্রক্রিয়ায় না? তাহলে এই সিভিতে আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রা বাড়তেছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা যদি আমরা পরস্পর সমানুপাতিক চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি না এই যে ডি ইউ সমান এখানে যে ধ্রুবকটা সেটাই সিভি, সিভিডিটি।
এখানে যে ধ্রুবকটা সেটা হলো সিবিডিটি। সো এইটুক পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এইটুক পর্যন্ত সবার কি ক্লিয়ার? এইটুক পর্যন্ত কি বুঝছো? সবাই একটু জানাবা এইটুক পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা, এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। খুবই ইম্পর্টেন্ট পড়ালেখা কিন্তু আমরা এখন করতেছি। তো এইটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আরেকটা জিনিস আমরা একটু শিখে রাখি যে এক মোলের জন্য আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি। আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি সমান কি? আরটি। নর্মালি এনআরটি হয়, এন এর মান যদি 1 হয়, পিভি সমান আরটি। আচ্ছা, তো আমরা যদি এটাকে ডিডিটি করি, তো ডিডিটি অফ পিভি সমান ডিডিটি অফ কত? আর টি, তাই না? আমরা কি করলাম? ডিডিটি করলাম, মানে সময়ের সাপেক্ষে কি করলাম, সরি তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখো তো এখানে যদি আমরা পি ইন্টু ডিডিটি অফ ভি লিখি, পি ইন্টু ডিডিটি অফ ভি সমান আর ইন্টু ডিডিটি অফ কত? টি, এভাবে যদি চিন্তা করি তাহলে এখানে একটু দেখো তো এই ডিডিটি অফ টি সমান কত? 1। তাহলে পি ইন্টু ডিভি বাই ডিটি সমান কত? আর না? তাহলে সুতরাং এখান থেকে আমরা দেখো তো পি ইন্টু ডিভি সমান আর ইন্টু ডিটি বলতে পারি না? এই ডিটি এদিকে গুণ করে দিলে বলতে পারি, বলতে পারি। তাহলে পি ডিভি সমান কত? আর ডিটি। বেশ ভালো কথা, আমরা এখানে বেশ কিছু হাই ভোল্টেজ ক্যালকুলেশন করে নিছি। এখন দেখো এখানে আমরা যদি মানগুলা বসাই তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায় সেটাই একটু দেখো। তাহলে ডি কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? এই যে 1 নাম্বার, এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, এইটাকে দাও তুমি 2 নাম্বার সমীকরণ, এবং এটাকে তুমি দাও 3 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এখন দেখবো যে 1 2 3 থেকে আমরা আসলে কি দেখতে পারি। তো ডি কিউ সমান কি দেখতে পাচ্ছি? ডি কিউ সমান আমরা দেখতে পাচ্ছি সিপি ইন্টু কত? ডিটি। আর ডিইউ সমান আমরা দেখতে পাচ্ছি সিভি ইন্টু ডিটি। ডিডাব্লিউ সমান আমরা যদি লিখি পি ইন্টু ডিভি। এখন দেখো সিপি ডিটি মাইনাস সিবি ডিটি, এই যে এটাকে এই পাশে নিয়ে গেলাম সমান এই যে পি ডিভি সমান 3 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? আর ইন্টু ডিটি লিখতে পারি না? পারি। তাহলে উভয় দিক থেকে যদি ডিটি 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 চলে যায় তাহলে কত? সিপি মাইনাস সিভি সমান আর কত? সিপি মাইনাস সিভি সমান আর। এইটা তোমাদের বহুল পরিচিত, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা নিয়ে কি আসে? ম্যাথ আসে। সিপি মাইনাস সিবি সমান আর, মানে আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে অন্তরফল সেটা কিসের সমান? মোলার গ্যাস ধ্রুবকের সমান। এখান থেকে আমরা আরও দেখতে পারি, সেটা একটু খেয়াল করো কি কি দেখতে পারি। আরও কিছু সূত্র এখান থেকে, আরও কিছু ফরমেশন এখানে বের করে আনা যায়। সো চলো একটু দেখি ফরমেশনগুলো কী কী। ফরমেশনগুলো হচ্ছে এমন, জাস্ট এ মিনিট, ফরমেশনগুলো কী কী সেটাই আমরা একটু দেখি। ওকে, সো এই জায়গাতে আমি একটু তোমাদেরকে ফরমেশনগুলো দেখাই দিচ্ছি আর কি কি পসিবল ফরমেশন এখানে আসতে পারে। ওকে, তো ফরমেশনগুলো কেমন দেখো, এই যে এখান থেকেই আমরা একটু দেখব, এখান থেকে আমরা একটু দেখি যে দেখো সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি সমান আর বাই কত? সিভি। আমরা কি করলাম? এটাকে তুমি যদি 4 নাম্বার ইকুয়েশন দাও, 4 নাম্বার ইকুয়েশন পুরোটাকে কি করলাম? এই যে 4 নাম্বার ইকুয়েশনকে আমি সিভি দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ, 4 নাম্বার ইকুয়েশনকে আমি সিভি দিয়ে ভাগ করলাম। তাহলে এখন একটু খেয়াল করো এখান থেকে আমাদের কি কি আসতে পারে। তো এখানে দেখো সিপি বাই সিভি এটা সমান কত? এটা সমান আমরা দেখলাম গামা। আমরা দেখছি সিপি আর সিবি এর অনুপাত একটা ধ্রুবক, এটাকে গামা বলে। তাহলে গামা -1 সমান কত? আর বাই কত? সিভি। তো সুতরাং সিভি সমান আমি কি বলতে পারি? আর বাই গামা -1। এটাও আরেকটা আমাদের পসিবল সূত্র। তো এইগুলো তুমি সিকিউতে বা এমসিকিউতে পাবা। বুঝতে পারছো সবাই? লিখে ফেলো, এগুলোও তুমি এমসিকিউতে পাবা। ওকে, সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো। সবার ক্লিয়ার? একটু রেসপন্স করো অনলাইনে যারা আছো। বুঝছো? সবাই বুঝছো? সবাই কি বুঝছো? সুশান্ত, লামিসা, তোমরা বুঝছো? লেফট সাইডের লেখাগুলো দেখা যাচ্ছে না কেন? পুরা সব লেখাই তো দেখা যাওয়ার কথা। লেখা কি সব দেখা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে ওকে, তো আশা করব সবাই বুঝতে পারছো। আমি আশা করব সবাই বুঝতে পারছো। ওকে, আশা করব সবাই বুঝছো। দাঁড়াও দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এন্টায়ার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তাহলে আশা করি আর সমস্যা হবে না। এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও।
এখন কি দেখতে পাচ্ছ? এখন আশা করি দেখতে পাচ্ছ। এন্টায়ার স্ক্রিন শেয়ার করে দিলাম। হ্যাঁ, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সো এই যে তোমাদের ক্লাসগুলো দেখো, রেকর্ডেডও করতেছি। সো রেকর্ডেড ভার্সনটাই আর কি তোমাদেরকে দিলাম। তো কেউ একটু সাউন্ডটা মিউট করে আনমিউট করে একটু বলো, আমি তোমাদের টেক্সটটা দেখতে পাবো না, যেহেতু আমি এখন ফুল স্ক্রিনটা এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। কে একটু জানাও দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক মতো? ওকে, ঠিক আছে, অলরাইট। সো এইটুক পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, এটুকে আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা সিপি মাইনাস সিবি সমান আর, এই সূত্র দেখলাম, এটাও দেখলাম, এটাও দেখলাম। তো এইটুক পর্যন্ত সবাই একটু তুলে নাও। সবার আশা করি তোলা হয়ে গেছে। সবার তোলা হয়ে গেলে আমি পরের ফরমেশনে যাব আর কি, পরের ম্যাথে যাব। এইটুক পর্যন্ত সবাই যদি বুঝতে পারো, ঠিক আছে? এইটুক পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা, তো এখন আমরা একটু চলো আমরা পরের স্লাইডে যাই। যে একটু দেখো যে তিনটা জিনিস মনে রাখবা। এক পারমাণবিক গ্যাস, এই এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য সিভি এর মানটা মনে রাখবা। সিভি এর মান হচ্ছে কত? 3/2 আর। এক পারমাণবিক গ্যাসের জন্য সিভি সমান 3/2 আর। তাহলে বলো তো সিপি সমান কত হবে? আমরা জানি সিপি মাইনাস সিভি সমান কত? আর। তাহলে কত? সিপি সমান আর প্লাস কত? সিভি। তাহলে আর প্লাস কত? 3/2 ইন্টু আর, তার মানে কত? 5/2 ইন্টু আর। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য সিভি এর মান এটা মনে রাখতে হবে। এবং আমরা একটু আগে যে ফরমেশনটা শিখছি সেখান থেকে আমরা সিপি এর মানটা বের করে নিলাম। তাহলে এখন আমরা যদি এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা বের করতে চাই, গামা সমান কত? সিপি বাই সিভি। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 5/2 ইন্টু আর, আর সিভি হচ্ছে কত? 3/2 ইন্টু আর। তো কাটা ছিঁড়া গেলে 5/2 ইন্টু 2/3। তাহলে 5/3 সমান কত বলো তো? 1.67। তো যারা এক পারমাণবিক গ্যাস আছে, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? 1.67। এই ডেটাগুলো মনে রাখবা। কিভাবে বের করতে হয় সেটাও শিখে রাখবা। এরপর আসো দ্বি পারমাণবিক গ্যাস। ওকে, দ্বি পারমাণবিক গ্যাস। এখন আমরা কিসের জন্য দেখব? দ্বি পারমাণবিক গ্যাসের জন্য দেখব। দ্বি পারমাণবিক গ্যাসের জন্য সিবি সমান হচ্ছে 5/2 আর। এখানে এই 3 থাকার পিছনে একটা রহস্য আছে। স্বাধীনতার মাত্রা তোমরা পড়ছো, আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা পড়াইছিলাম, যেগুলো এক পারমাণবিক গ্যাস ওদের স্বাধীনতার মাত্রা 3, দ্বি পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5, বহু পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6। সো এটার উপরে বেস করা হয় আর কি। তো সিভি পাইলাম। এখন সিপি সমান কত? আর প্লাস সিভি। কোত্থেকে আসছে? সূত্র থেকে আসছে। তাহলে আর প্লাস সিভি এর মান কত? 5/2 ইন্টু আর। তো এখান থেকে সুতরাং দ্বি পারমাণবিকের জন্য সিপি এর মান কত আসবে? 7/2 ইন্টু আর। সুতরাং গামার মান কত আসবে? সিপি বাই কত আসবে? সিভি আসবে। তাহলে এখন দেখো সিপি কত? সিপি হচ্ছে কত? 7/2 ইন্টু আর, আর সিভি হচ্ছে কত? 5/2 ইন্টু কত? আর। তাহলে 7/2 ইন্টু কত? 2/5। তাহলে কত? 7/5। তাহলে কত আসবে? 1.4। তাহলে যারা দ্বি পারমাণবিক গ্যাস তাদের জন্য গামার মান হচ্ছে 1.4। এরপর আসো, এরপর আমরা দেখবো হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের জন্য। ঠিক আছে, এখন দেখো বহু পারমাণবিক গ্যাস। হ্যাঁ, বহু পারমাণবিক কি গ্যাস? আমরা এখন বহু পারমাণবিক গ্যাসের জন্য দেখব। ওকে, বহু পারমাণবিক গ্যাসের জন্য কি হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এখন দেখো বহু পারমাণবিক গ্যাসের জন্য, দেখো বহু পারমাণবিক গ্যাসের জন্য সিভি সমান হচ্ছে কত? 6 আর। ঠিক আছে, 6 আর, আচ্ছা সরি 6/2 ইন্টু আর। যে বহু পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে কত? 6/2 ইন্টু আর, তার মানে কত? 3 আর। তাহলে সিপি সমান কত? আর প্লাস সিভি। তাহলে 3 আর প্লাস কত? আর। সিপি এর এই যে সিভি এর মান বসালাম 3 আর। তাহলে 3 আর প্লাস আর সমান কত? 4 আর। ঠিক আছে, 4 আর। তাহলে এখান থেকে গামা সমান কত আসবে? সিপি বাই কত আসবে? সিভি আসবে। তো সিপি কত? সিপি হচ্ছে 4 আর, এবং সিভি কত? সিভি হচ্ছে 3 আর। আর আর কাটা যায়, 4/3 সমান কত? 1.33। তাহলে যেটা বহু পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে কত? 1.33। সবাই বুঝছো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাইও। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার?
সবাই বুঝছি? তো আমি আশা করব সবাই বুঝতে পারছো। এই হচ্ছে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর বহু পারমাণবিকের ক্ষেত্রে অবস্থা। ওকে, তো আশা করব তোমরা এইটুক পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যেটা বেস ফরম্যাট সেটাতে একটু যাব। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মানে মেইন ফর্মুলাটা সেটা একটু দেখবো। এখন দেখো, এখন আমরা আবারও তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি দেখতে পাই সেটা একটু দেখি। একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এটা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্টের প্রমাণটা দেখব। আবার দেখো, আবার হচ্ছে আমরা from the first law of thermodynamics, okay, from the first law of thermodynamics, dq সমান কত? du প্লাস dw। এখন একটু দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কোনটা শূন্য? dq এর মানটা কত? শূন্য। ইকুয়েশন নাম্বার 1। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, হ্যাঁ, রুদ্ধ তাপীয় কিসের জন্য? প্রক্রিয়ার জন্য। তো আমরা যদি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য দেখি তাহলে dq সমান কত? 0। এই dq এর মান 0টা যদি আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে 1 নম্বর সমীকরণের দশা কি হবে বলো তো? 0 সমান কি হবে? 0 সমান হবে du প্লাস কত? dw হবে, তাই তো? du প্লাস dw, এই যে 0 সমান du প্লাস কত? dw। তো এখন দেখো, du প্লাস dw সমান আমি কি বলতে পারি? p ইন্টু কত? dv সমান 0। এটা আসে না? du প্লাস p dv সমান কত আসে? 0 আসে। সো এইটুক পর্যন্ত বোঝা গেছে। এখন একটু খেয়াল করো, এখন কথা হচ্ছে আমরা আগের সূত্রে কি জানছিলাম বলো তো? du সমান কি জানছিলাম? cv dt জানছিলাম না? cv dt আমরা আগের সূত্রে জানছিলাম কি? du সমান কি জানছিলাম? cv dt প্লাস এবার p dv সমান আমরা কি জানছি দেখো তো? p dv সমান আমরা জানছি হচ্ছে r dt, তাই না? p dv সমান আমরা কি জানছি? r dt জানছি, r dt জানছি। সো r dt, ওকে, এই যে r ইন্টু dt সমান 0। এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। এইটুক পর্যন্ত কি সবার ক্লিয়ার? এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এইটুক পর্যন্ত বুঝছো? সবাই একটু রেসপন্স করো তো, এইটুক পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে এইটুক পর্যন্ত আগে রাখি, হ্যাঁ, du প্লাস পি ডিভি সমান 0 এইটুক পর্যন্ত রাখি। এইটুককে আমরা ইকুয়েশন নাম্বার কত দিই? ইকুয়েশন নাম্বার 2 দেই, হ্যাঁ। ইকুয়েশন নাম্বার কত দিব? ইকুয়েশন নাম্বার 2 দিব, 2। এখন কথা হইলো, আমরা আরও কি জানি বলো তো? আমরা জানি যে এক মোল গ্যাসের জন্য পিভি সমান কত জানি? RT। তো আমরা জানি 1 মোল গ্যাস এর জন্য আমরা জানি পিভি সমান কত? পিভি সমান RT। এই যে 1 মোল গ্যাসের জন্য আমরা এটা জানি পিভি সমান RT। এখন এটাকে আমরা কি করব? এই যে ডিডিটি করব, খেয়াল করো, এটাকে আমরা এখন ডিডিটি করব, হ্যাঁ, ডিডিটি করব, ডিডিটি। তো দেখো এখন এই যে এটাকে দাও ইকুয়েশন নাম্বার কত? 3। তো 3 নংকে আমরা ডিডিটি করে কি পাই সেটা একটু দেখি। তো চলো ডিডিটি করি তাহলে। 3 নংকে ডিডিটি করলে কি আসে আমাদের একটু দেখি। ডিডিটি অফ পিভি সমান ডিডিটি অফ আরটি। তাহলে এখানে দেখো ডিডিএক্স অফ ইউ, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে পি ডিভিডিটি ভি ডিপিডিটি এখানে কত? আর ইন্টু ডিডিটি অফ টি। তাহলে এটার মান হচ্ছে কত? 1। তাহলে দেখো এখন হচ্ছে আমি যদি পি ডিভিডিটি প্লাস ভি ডিপিডিটি সমান হচ্ছে কত? আর আর আমি যদি পুরো ইকুয়েশনটাকে ডিটি দিয়ে গুণ করে দিই তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি সমান আর ইন্টু ডিটি না? দেখো এটাকে ডিটি দিয়ে গুণ করলে ডিটি ডিটি উপরে ডিটি নিচে ডিটি কাটা যাবে।
এটাকেও ডিটি দিয়ে গুণ করলে উপরে ডিটি নিচে ডিটি কাটা যাবে, আর এটাকে ডিটি দিয়ে গুণ করলে ডিটি, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি সমান আর ডিটি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে আর ডিটি পেলাম, ঠিক আছে, এখন কথা হলো এখান থেকে আমরা ডিটি, ওকে, এখন দেখো, এখন হচ্ছে আমরা এখান থেকে ডিটি এর মান কত লিখতে পারি, ডিটি এর মান কত লিখতে পারি, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই কত আর। এইটুক পর্যন্ত সবাই বুঝছো কি না এটা একটু বলো, এইটুক পর্যন্ত সবাই কি বুঝছো? এইটুক পর্যন্ত আশা করি সবাই বুঝছো। আচ্ছা, তো এই যে এখানে যে ডিটি, ডিটি এর মানটা আমরা একটা উদ্দেশ্যে বের করছি, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় বসাবো। তা এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে ডি কিউ লিখলাম, এই ডিইউ লিখলাম, ডিইউ সমান আমরা জানছি না, এখানে তো আমরা ডিইউ এর মানটা বসাই নাই, ডিইউ সমান আমি কি বসাবো, সিভি ডিটি বসাবো না আমরা, এই যে সিভি ডিটি আমরা একটু আগে জানছিলাম না, এই যে ডিইউ এর মান বসালাম সিভি ডিটি আর ডিডাব্লিউ এর মান বসালাম কত, পি ডিভি। বসাতে পারি না? পারি, বসাতে পারি। সেটা বসালাম যে ডিইউ এর মান বসালাম সিভি ডিটি আর ডিডাব্লিউ এর মান বসালাম কত, পি ডিভি। ক্লিয়ার? এইটুক পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো এখন এই যে ডিটি এর যে মানটা পাইছি সেটা এখন 2 নম্বরে বসাই দিব। তো দেখো ডিটি এর মান 2 নম্বরে বসায় পাই, এই যে ডিটি এর মানটা, ডিটি এর মান আমরা কোথায় বসাবো, 2 নংয়ে বসাবো। তো ডিটি এর মানটা আমরা যদি 2 নংয়ে বসাই তাহলে আমাদের বিষয়টা কেমন দাঁড়ায় সেটা একটু খেয়াল করো। তো চলো বসে। তো এখন হচ্ছে এই যে 2 নাম্বার থেকে আমরা কি পাই, দেখো 2 নাম্বার আছে পিভি, সিভি ইন্টু ডিটি এর মান কোনটা, এই যে এটা, তাহলে কত, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর, ওকে, প্লাস কত, পি ডিভি সমান 0। এখন দেখো আমরা উপরে গুণ করি, এই যে আর যদি একদম লসাগু করে ফেলি তাহলে দেখো সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস আর পি ডিভি সমান 0। এখন দেখো সিভি ইন্টু, তাহলে আর এদিকে গুণ হয়ে যাবে 0 হয়ে যাবে, সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি। এবার আর এর জায়গায় আমরা কি বসাতে পারি বলো তো, এই যে আর আছে আর পি ডিভি, আর এর জায়গায় আমরা বসাতে পারি সিপি মাইনাস সিভি বসাতে পারি না, কারণ আমরা সবাই জানি সিপি মাইনাস সিভি সমান আর। তাহলে আমরা আর এর জায়গায় সিপি মাইনাস সিভি বসালাম ইন্টু কত, এই যে পি ইন্টু ডিভি সমান কত, 0। তো এটা আমরা লিখতে পারি, লিখলাম, ওকে, পি ইন্টু ডিভি সমান কত, 0 লিখলাম। এখন দেখো সিভি পিডিভি সিভি ভিডিপি প্লাস পি গুণ করে দাও ভিতরে সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি সমান 0। এখন একই ধরনের দুইটা জিনিস এখানে কাটাছিরা যায়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, একই জিনিস প্লাস আছে মাইনাস আছে, সিভি পিডিভি প্লাস একটা মাইনাস একটা কাটা যায়, তাহলে এখানে আর কি থাকে দেখো, এখানে আর থাকে সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু পিডিভি সমান 0। এটাকে আমরা এখন দিব ইকুয়েশন নাম্বার কত দিব, 4 নাকি, হ্যাঁ ইকুয়েশন নাম্বার 4। এইটুক পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো, এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো, এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার? আশা করবো আমি এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি সমান 0। এখন আমরা যেটা করব, 4 নাম্বার সমীকরণটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিবি দিয়ে ভাগ করে দিব। কি দিয়ে ভাগ করে দিব? সিবি দিয়ে ভাগ করে দিব। আগে তোমরা এইটুক পর্যন্ত একটু লিখে নাও, আগে তোমরা এইটুক পর্যন্ত একটু ফাস্ট লিখে নাও, লিখা হইলে আমাকে বলো। এইটুক পর্যন্ত আগে তোমরা একটু ফাস্ট লিখে নাও। এরপর আমরা 4 নাম্বার সমীকরণটাকে কি করব, 4 নাম্বার সমীকরণটাকে আমরা সিবি দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। লিখা শেষ? আচ্ছা, তাহলে এখন দেখো 4 নাম্বারকে আমরা সিবি দ্বারা ভাগ করে পাই। চার নংকে সিবি দ্বারা ভাগ করে পাই, তো কি পাই সেটাই দেখবো এখন। কি পাই? সিবি ভিডিপি, তাহলে সিভি ইন্টু ভি
ডিপি ভাগ সিভি প্লাস সিপি ইন্টু পি ডিভি ভাগ সিভি সমান কত? জিরোকে সিভি দিয়ে ভাগ করলে জিরো, সিভি সিভি কাটা যায়, তাহলে ভি ডিপি প্লাস এই যে সিপি বাই সিবি এটা সমান কি লিখতে পারি? গামা, গামা পি ডিভি সমান কত? জিরো না? জিরো। তো এরকম একটা সমীকরণ আসছে না? এখন এটাকে এবার আমরা কি করবো দেখ, আবার এটাকে ভিডিপি ডিভাইডেড বাই পিভি, গামা পি ডিভি ডিভাইডেড বাই কত? পিভি সমান জিরো। আবার এখানে কি করছি? পিভি দ্বারা ভাগ করে দিছি, ভি ভি কাটা যায়, তাহলে এখানে আর কি থাকে বলতো? ডিপি বাই পি প্লাস গামা ইন্টু পি পি কাটা যায়, ডিভি বাই কত? ভি সমান কত? জিরো। তাহলে সব দিকে ডি 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 দেখলে একটা ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ফিল আসে। তাহলে চলো দুই পাশে আমরা কি করে ফেলবো? ইন্টিগ্রাল করে ফেলবো। ইন্টিগ্রাল অফ ডিপি বাই পি প্লাস গামা তো একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল অফ ডিভি বাই ভি সমান ইন্টিগ্রাল অফ জিরো। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে যদি জিরো আসে, জিরোকে ইন্টিগ্রাল করলে কি আসবে? কনস্ট্যান্ট আসবে। ওকে, তাহলে চলো এখন হচ্ছে আমরা যেটা করব, এই যে এখন দেখো ইন্টিগ্রাল অফ 1 বাই পি ডিপি সমান কত? লন পি গামা ইন্টিগ্রাল অফ 1 বাই ভি ডিভি সমান কত? লন ভি সমান ইন্টিগ্রাল অফ জিরো সমান কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে যদি জিরো আসে, তাহলে ওই জিরোকে আবার ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট আসবে। লন পি প্লাস লন ভি, এই যে লনের আগে সহগ থাকলে পাওয়ার আকারে যাই, লন ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। ওকে, এই যে আমরা সবাই তো জানি নাকি যে লন এক্স টু দি পাওয়ার এন যে কথা, এন লন এক্স একই কথা, এই যে এটা সামনে যাই একই কথা। দেখো লন এ প্লাস লন বি, তাহলে কি লন এ বাই বি না? লন এ বি না, সরি, লন যদি আলাদা আলাদা যোগ আকারে থাকে তাহলে ওই সবগুলো গুণ আকারে থাকবে। তাহলে লন পিভি টু দি পাওয়ার গামা সমান কি? কনস্ট্যান্ট। লনকে পাশে পাঠিয়ে দাও, সুতরাং আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাই গেলাম যে পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেমন পিভি সমান কনস্ট্যান্ট দেখেছিলাম, ঠিক একইভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এবং এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা সমান Pn Vn টু দি পাওয়ার গামা, ডট ডট থাকবে আর কি মাঝখানে। তো এই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই বুঝছো কিনা একটু বলো। আশা করি সবাই বুঝছো। তো এখান থেকে দেখো আমরা আরেকটা ক্লাসিক সূত্রে যেতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই জানি পিভি সমান এনআরটি, তাই না? এটা তো আমরা সবাই জানি, রাইট? তাহলে কত? 1 মোলের জন্য কি হবে? 1 মোলের জন্য পিভি সমান কত? আরটি, তাই তো? তাহলে পি সমান আমি কি লিখতে পারি? আরটি ডিভাইডেড বাই ভি লিখতে পারি না? পি সমান হচ্ছে আরটি ডিভাইডেড বাই ভি। এখন দেখো পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, আমরা জানছি কি পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে পি এর জায়গায় আমি যদি আরটি বাই ভি লিখি, তাহলে আরটি ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, এটা চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? এখনো তো শেষ হয় নাই। টাইম শেষ। টাইম শেষ হলে আমি আবার দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলতে বলতে চলে গেছে।
জাস্ট এ মিনিট, আমি ওদেরকে একটু লিঙ্কটা দিয়ে নিই। এখন আশা করি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? এখন আমি আশা করবো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। তো দেখো আমরা যেখানে ছিলাম, তো আমরা পিভি সমান এনআরটি, এক মোলের জন্য পিভি সমান আরটি, পি সমান আরটি বাই ভি। তো এইটুক পর্যন্ত আমরা দেখছিলাম। তোমার কয়টায় আসার কথা ছিল? এখন তো এসে আর লাভ নাই। আসার কথা ছিল 3টায়, তুমি আসছো কয়টায়? লাভ কী হয়েছে? এরপর তো আর কোনো পড়া নাই। তুমি কি 5 মিনিট বসে আবার বাসায় চলে যাও? কিছু করার নেই তো, এরপর তো ফার্স্টের পরীক্ষা নিব। আসার কথা 3টায়, তোমাকে আমি বারবার বলে আসছি, তুমি আসছো কয়টায়? পিভি টু দি পাওয়ার গামা সমান কি? কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা পি এর মানটা বসাইছি কত? আর টি বাই ভি ইন্টু কত? ভি টু দি পাওয়ার গামা সমান কত? কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো, এইখানে আমাদের কি, এই যে এখানে হচ্ছে আর টি, এই যে এখানে খেয়াল করো, আর টি ইন্টু এই যে ভি এর উপরে আছে কত? পাওয়ার আছে গামা, নিচে আছে কত? 1। তাহলে ভি টু দি পাওয়ার কত? গামা মাইনাস 1 সমান কত? কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো আমাদের টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি? কনস্ট্যান্ট। বুঝতে পারছো? টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি? কনস্ট্যান্ট। তাহলে কারণ আমাদের আরটা একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি না যে টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বুঝে গেছে? সবাই বুঝছো? রেসপন্স করবা? তোমরা বুঝছো? তো আশা করব এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাক্সিমাম সূত্র কিন্তু পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাক্সিমাম সূত্রই পড়েছি। ক্লিয়ার সবার? আশা করব ক্লিয়ার। অ্যান্ড আমাকে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো এগুলো যদি তোমরা বুঝতে পারো গেল। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটা দেখতে পারবো আর কি। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজটা আমরা এখন দেখতে পারবো। তো এগুলো আশা করি তোমাদের লেখা হয়েছে। তো আমরা অনেক পড়া পড়ে ফেলছি। এখন চলো আমরা একটু দেখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আসলে কেমন। তাহলে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা সমান কি? কনস্ট্যান্ট, তাই না? এটা আমরা কোত্থেকে জানি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ, সেই কৃতকাজ থেকে জানি। এখন কথা হচ্ছে এই কনস্ট্যান্টটাকে আমরা এভাবে লিখি, কে আকারে লিখি, কে। তাহলে সুতরাং পি সমান আমি কি লিখতে পারি? কে বাই ভি টু দি পাওয়ার গামা। এটা লিখতে পারি কি না? এটা লিখতে পারি না? এটা লিখতে পারি, লিখলাম। এখন দেখো এইটাকে আমি রেখে দিলাম, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে পি সমান কে বাই ভি টু দি পাওয়ার গামা রাখলাম। এখন কৃতকাজ বের করতে হবে, তাই না? তাহলে আমরা সবাই জানি কৃতকাজ ডিডব্লিউ সমান কত জানি? পি ইন্টু ডিভি। এটা আমরা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। তাহলে আমাদের কি করতে হবে? উভয় পাশে কি করতে হবে? ইন্টিগ্রাল অফ ডিডব্লিউ সমান ইন্টিগ্রাল অফ কত? পি ডিভি। তো কোত্থেকে কোথায় করবো? মনে করো একটা গ্যাসের আদি আয়তন হচ্ছে ভি1, ফাইনাল আয়তন হচ্ছে কত? ভি2। তো ভি1 থেকে ভি2তে আমরা কি করব? মনে করো একটা গ্যাসের আদি আয়তন ছিল ভি1, ওটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনটা বাড়াইয়ে ভি2 করব। তাহলে ওই আয়তন বৃদ্ধিতে কতটুকু কাজ করতে হয়েছে? ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে মোটামুটি এরকম আর কি। মনে করো এটা একটা সিস্টেম, এটা একটা মনে করো সিস্টেম, হ্যাঁ, এটা একটা সিস্টেম। এবং এইখানে সিস্টেমের এই যে এটা হচ্ছে সিস্টেমের আদি আয়তন, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমের আদি আয়তন, এটা হচ্ছে মনে করো ভি1। তো এখানে আমি তাপটাকে কি রেখে, কনস্ট্যান্ট রেখে সিস্টেমকে আয়তন এক্সপান্ড করতে দিলাম। তো শেষমেশ সিস্টেমের আয়তন হচ্ছে কত? ভি2।
তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু দেখো তো, ডিভি পরিমাণ না? তাহলে V1 থেকে V2 আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে। আদি আয়তন ছিল V1, ফাইনাল আয়তন হয়েছে V2, আয়তনের পরিবর্তন হয়েছে ডিভি। তো এই ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তনের জন্য তাপগতিবিদ্যায় কৃত কাজ কত? ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। মানে আমি এখানে একটা সিস্টেমের তাপমাত্রা তাপ স্থির রেখে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিয়ে তাপকে স্থির রেখে আমি চাপ কমিয়ে আয়তনটাকে বাড়তে দিছি। কতটুকু কাজ হয়েছে? ডিডব্লিউ সমান কী হয়েছে? পি ইন্টু ডিভি। তাহলে আমি যদি দুই পাশে ইন্টিগ্রেট করি টোটাল কী পরিমাণ কাজ হয়েছে সেটা বের করতে পারবো, এবং সেটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে এখন খেয়াল করো, এই যে এখানে ইন্টিগ্রাল অফ ডিডব্লিউ সমান ইন্টিগ্রাল অফ পি ডিভি, V1 থেকে V2 এর মধ্যে আমাদের কি করতে হবে? কাজ বের করতে হবে। তাহলে এখন হচ্ছে ইন্টিগ্রাল অফ ডিডব্লিউ সমান কত? ইন্টিগ্রাল অফ ডিডব্লিউ সমান ডাব্লিউ। এখন এই যে ইন্টিগ্রাল অফ V1 থেকে V2, পি এর মান কত? পি এর মান হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে কত? কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু কত? ডিভি। তো এইটুক পর্যন্ত বোঝা গেছে, জাস্ট পি এর মানটা বসাইলাম, পি এর মানটা আমরা বসাইছি। এখন খেয়াল করো, এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা একটু দেখো, মনোযোগ দাও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, এই যে ডাব্লিউ সমান, এই যে কে এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ইন্টিগ্রাল অফ V1 থেকে কত? V2, এখানে 1 বাই V2 দি পাওয়ার গামা, তার মানে কত? ভি ইনভার্স গামা ইন্টু কত? ডিভি। এখন দেখো ডাব্লিউ সমান কত আসবে? কে ইন্টু ভি টু দি পাওয়ার গামা না, ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আমরা সূত্র কি জানি? ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর মান কত? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচে কত? এন প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রাল অফ ভি টু দি পাওয়ার গামা ডিভি, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এন এর মানে এখানে মাইনাস গামা আছে, মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে হচ্ছে কত? V1 থেকে কত? V2। বুঝা গেছে এইটুকু? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই যে ডাব্লিউ সমান, এখানে এখন খেয়াল করো, এই যে কে বাই এখানে মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে চলে আসলে কত? এই যে এইভাবে লিখলাম 1 বাই গামা। হ্যাঁ, তাহলে এখানে আর কি থাকে? ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান, এই যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, আর এখানে কত? V1 থেকে কত? V2। এখন খেয়াল করে, একবার লোয়ার লিমিট বসবে আর একবার কি বসবে? আপার লিমিট বসবে। তাহলে এখন দেখো, ভি এর জায়গায় একবার V2 বসবে আর একবার ভি এর জায়গায় V1 বসবে। তাহলে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। একবার কি বসছে? একবার বসছে লোয়ার লিমিট আর একবার বসছে কি? আপার লিমিট। এই যে ভি এর জায়গায় একবার লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, জাস্ট ভি এর জায়গায় একবার V2 বসছে আর একবার মাইনাস দিয়ে V1 বসছে। এখন খেয়াল করো, এখন দেখো, এখন হচ্ছে ডাব্লিউ সমান কে বাই গামা মাইনাস ওয়ান। এখন আচ্ছা, আমি একটা কাজ করব, এখানে একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে দেখো, আমি 1 বাই 1 মাইনাস গামা রাখলাম, কেটাকে আমি ভিতরে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, কেটাকে ভিতরে, তাহলে দেখো কে ইন্টু V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস কে ইন্টু V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। ঠিক আছে, করে দিলাম। আচ্ছা, এখন দেখো, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, আচ্ছা এখানে একটু দেখো, এখানে আমাদের এখন কিছু ইন্টারনাল ক্যালকুলেশন করা, 1 বাই 1 মাইনাস গামা। তাহলে দেখো কে ইন্টু এই V2 টু দি পাওয়ার গামা মাইনাস গামা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, V2 টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, মাইনাস কে ইন্টু V1 টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু V1 টু দি পাওয়ার 1। এই যে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ানকে আমি ভেঙে লিখলাম, V2 টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1, অ্যাকর্ডিংলি এটাও লিখলাম। এখন দেখো 1 বাই 1 মাইনাস গামা, এখন দেখো এখানে কে V2 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা না? দেখো তো, এই যে V2 টু দি পাওয়ার মাইনাস গামাকে আমরা V2 টু দি পাওয়ার গামা ভেবে লিখতে পারি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, মাইনাস কে V1 ডিভাইডেড বাই কত? V1 টু দি পাওয়ার গামা। এইটুক পর্যন্ত কি সবাই বুঝছো? এইটুক পর্যন্ত বোঝা গেছে? এইটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো তো, এখন আমরা কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কত? পি, তাই না?
কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান কত, পি কিনা, পি। তাহলে এখন আমাকে বলো কে বাই ভি টু দি পাওয়ার গামা এটা সমান আমি কি লিখতে পারি, কে বাই ভি টু দি পাওয়ার গামা এটা সমান আমি দেখো কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান যদি পি হয়, ভালো করে এই যে 1 নম্বর সমীকরণটা তাকাও, কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান যদি পি হয়, কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান আমি পি টু লিখতে পারি না? আবার কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান আমি পি ওয়ান লিখতে পারি না? পারি। তাহলে চলো তাই লিখবো, ডাব্লিউ সমান এখানে লিখতে পারি কত, পি টু, সাথে আছে ভি টু, এখানে লিখবো কত, ভি পি ওয়ান, কে বাই ভি টু দি পাওয়ার গামা পি ওয়ান, সাথে আছে কত, ভি ওয়ান মাইনাস গামা। পিভি সমান কত, আর টি না? পিভি সমান যদি আর টি হয় তাহলে আর টি টু মাইনাস আর টি ওয়ান না? কারণ আমরা জানি পিভি সমান আর টি, 1 মোলের ক্ষেত্রে পিভি সমান আর টি, তাহলে আর টি টু মাইনাস আর টি ওয়ান, আর কমন নিয়ে নিই, তাহলে আর যদি তুমি কমন নিয়ে নাও আর বাই 1 মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। এটাই হলো কিসের রাশিমালা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। অথবা তুমি এভাবে লিখতে পারো, অর ডাব্লিউ সমান আর বাই এই 1 মাইনাস গামাকে তুমি যদি গামা মাইনাস 1 দাও তাহলে লিখতে পারো এখানে টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ান মাইনাস কত, টি টু। সবাই বুঝতে পারছো? বুঝছো? এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। বুঝে গেছে সবার? বুঝে গেছে? এটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝলাম? এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। সবার কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি বুঝছো। তো এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ দেখলাম, ঠিক আছে? এখন চলো আমাদের এখানে দেখার আর অনেক কিছু আছে, সেটা হচ্ছে এখন আমরা দেখব সমষ্ণ রেখার ঢাল, ঠিক আছে? এখন আমরা কি দেখব? সমষ্ণ রেখার ঢাল দেখব। আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা সবাই কি জানি, পিভি সমান কত, কনস্ট্যান্ট না? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, পিভি সমান কনস্ট্যান্ট জানি। তো সমষ্ণ রেখার ঢাল দেখব, রুদ্ধতাপীয় রেখার ঢাল দেখব, এরপর দেখব কোনটা কত বেশি খাড়া সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো মনোযোগ দাও। এখন আমি যদি ডি ডি ভি অফ পিভি যদি করি সমান কি, কনস্ট্যান্ট না? সরি, ডি ডি ভি অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত, 0 না? তাহলে এখন দেখো পি ডিভি বাই ডিভি, ডিভি ডিভি প্লাস ভি ডিপি ডিভি সমান কত, 0 না? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। আমরা সবাই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল বের করতেছি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি সমান কনস্ট্যান্ট, এই পিভি সমান কনস্ট্যান্ট এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ দাও। এই 1 নম্বর সমীকরণকে তুমি যদি আয়তনের সাপেক্ষে কী করো, ডিফারেন্সিয়েট করো, মানে ডিডিভি করো, তাহলে এই যে ইউভি, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ সমান 0। তো এখন দেখো এখানে থাকবে হচ্ছে পি, এটার মান কত, 1 প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি, এই যে ডিপি বাই কত, ডিভি সমান কত, 0। তাহলে দেখো ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান কত, মাইনাস পি। তাহলে দেখো ডিপি ডিভাইডেড বাই ডিভি সমান কত, মাইনাস পি বাই ভি। সো এই যে ডিপি বাই ডিভি এটাই হচ্ছে ঢাল, আয়তনের পরিবর্তনের সাপেক্ষে চাপের পরিবর্তন। এটাই হলো কি, এটাই হলো ঢাল, এটাই হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। ওকে, এটাই কার ঢাল? এটাই পেলাম আমরা সমষ্ণ রেখার ঢাল, ঠিক আছে? তো এই যে সমষ্ণ রেখাটা মোটামুটি আমরা তো জানি, আইসোথার্মাল কার্ভ, পিভি কার্ভটা আর কি, হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এই যে আমাদের ঢালটা কেমন হইতো, এই যে ঢালটা হইতো এই যে এমন, এই যে এমন হইতো আমাদের ঢালটা, ঠিক আছে? তো এটা হচ্ছে কার্ভ। তো এই কার্ভের মধ্যে তুমি যদি একটা স্পর্শক আঁকাও বক্ররেখা বরাবর, এই বক্ররেখার স্পর্শকটাই হচ্ছে কি, এই বক্ররেখার স্পর্শকটাই হচ্ছে আমার ঢাল। তো এই যে ঢালটা কত পেয়েছি আমরা, এই যে এইটা হচ্ছে আমাদের ঢাল।
ওকে, লম্ব বাই ভূমি। তো এটা হচ্ছে ডিপি আর এটা হচ্ছে ডিভি। সো ডিপি বাই ডিভিটাই হচ্ছে আমাদের ঢাল। ওকে, আমাদের এই বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের কি চাপ। সো এই যে ডিপি বাই ডিভি এটা হচ্ছে কিসের ঢাল? আমাদের সমষ্ণ রেখার ঢাল। এটা তো বুঝছো, সমষ্ণ রেখার ঢাল। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। এরপর আমরা কি দেখব? রুদ্ধতাপীয় রেখার ঢাল। সো চলো আমরা রুদ্ধতাপীয় রেখার ঢালটা কেমন হয় দেখি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানছি পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তো এটাকেও আমরা কি করব? এটাকেও আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো, এটাকেও আমরা যেটা করব সেটা হচ্ছে ডিডিভি অফ, এটা সরাসরি 2 নম্বরে আসবে, আগেরটা আর এটা। এখান থেকে সুন্দর একটা জিনিস আছে। তাহলে দেখো ইউভি করো, ইউ ডিডিএক্স অফ ভি, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ কত ইউ সমান ডিডিভি অফ কনস্ট্যান্ট। এটার মান তো 0 আসবে, তাই না? এটার মান আসবে 0। তাহলে পি, এই যে ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, বুঝা গেছে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি সমান 0। তাহলে এখন দেখো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি সমান মাইনাস পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস কত 1। ওকে, এখন এখান থেকে ডিপি বাই ডিভি বের করবো। ডিপি বাই ডিভিটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে ডিপি বাই ডিভি সমান যদি আমরা বের করি তাহলে মাইনাস পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই কত ভি টু দি পাওয়ার গামা। ওকে, সো এইটুক পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এইটুক পর্যন্ত যদি বুঝো তো এখন দেখো, এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো পরের স্লাইডে কী আছে সেটা একটু খেয়াল করো। এখন দেখো ডিপি বাই ডিভি সমান, এখন দেখো মাইনাস গামাটা বাইরে বের করে রাখলাম। এখন দেখো পি ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 আর নিচে কত ভি টু দি পাওয়ার গামা। এই যে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1কে আমি ভেঙে লিখলাম, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার কত লিখলাম মাইনাস 1 লিখলাম। আচ্ছা, কারণ ডিপি বাই ডিভি এটাই হচ্ছে ঢাল, মাইনাস গামা এটা কাটা যায়। তাহলে পি ভি টু দি পাওয়ার মাইনাস 1কে 1 বাই ভি লিখতে পারি। তাহলে এখন দেখো এখান থেকে কি লিখতে পারি? ডিপি বাই ডিভি সমান মাইনাস গামা, আচ্ছা এভাবে লিখি, গামা ইন্টু কত মাইনাস পি বাই ভি। এটা লেখা যায় কিনা? এটা লেখা যায় না? আচ্ছা, এখন দেখো এই ডিপি বাই ডিভি এটা কার ঢাল? কোন রেখার ঢাল বের করছি বলো তো? রুদ্ধতাপীয় রেখার ঢাল না? তো এটা বের করলাম হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান গামা ইন্টু, এখন আমাকে বলতে হবে যে এইটা কার ঢাল। দেখো এই যে মাইনাস পি বাই ভিটা কার ঢাল? এটা কোন রেখার ঢাল? সমষ্ণ রেখার ঢাল। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান গামা ইন্টু কোন রেখার ঢাল? যেটা কার ঢাল? সমষ্ণ রেখার ঢাল। ওকে, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, গামা ইন্টু এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। বুঝতে পারছো সবাই? তার মানে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে সমষ্ণ রেখার ঢাল যদি এই যে এরকম হয়, রুদ্ধতাপীয় রেখার ঢালটা আরেকটা কি হবে? খাড়া হবে। কীরকম হবে? এই যে এমন হবে, খাড়া হবে, খাড়া হবে। ঠিক আছে, তো এইদিকে হচ্ছে আমার আয়তন আর এইদিকে হচ্ছে আমার কি চাপ। এটা কোন রেখার ঢাল? রুদ্ধতাপীয় রেখার ঢাল। ঠিক আছে, তো এটার মানেই হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তো এখানে লিখে দিছে কে বেশি খাড়া। তো তুমি লিখবা রুদ্ধতাপীয় রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? গামা গুণ
খাড়া। তো তুমি চাইলে সুন্দর করে গ্রাফটাও এঁকে দিতে পারো। ওকে, এই যে এদিকে এক্স অক্ষ, ওকে, আর এইদিকে হচ্ছে কি ওয়াই অক্ষ। তো এই বরাবর দিলা হচ্ছে চাপ পি, সরি এটা ভুল লিখছি, এই বরাবর দিব আয়তন। আর এই বরাবর হচ্ছে চাপ পি। তাহলে আমাদের সমষ্ণ রেখা যদি হয় এইটা, এটা যদি হয় সমষ্ণ রেখা, রুদ্ধতাপীয় রেখাটা কেমন হবে? একটু খাড়া হবে। খাড়া মানে কিরকম হবে? এই যে এমন হবে, এমন হবে রুদ্ধতাপীয় রেখা। তো এই সাদাটা হচ্ছে কোন রেখা? সমষ্ণ রেখা। আর এই ব্লুটা হচ্ছে কেমন রেখা? এটা পরীক্ষায় আসে যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া। এটা কি করতে বলবে? ব্যাখ্যা করতে বলবে। এটা হচ্ছে কেমন রেখা? রুদ্ধতাপীয় রেখা। বুঝে গেছে সবার? বুঝছো? তোমাদের ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আশা করি সবার ক্লিয়ার। আশা করব সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছো। ওকে, সবার ক্লিয়ার তো নাকি? একটু জানাও সবার ক্লিয়ার কিনা, একটু জানাও সবাই বুঝছো কিনা। আশা করব সবাই বুঝছো। ওকে, সো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ। আমরা তাপগতিবিদ্যার কোন সূত্র শুরু করব? নেক্সট ক্লাসে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শুরু করব। আমাদের আর একটা ক্লাসে মোটামুটি আমাদের থিওরি গুছাই যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আশা করব আজকের ক্লাসে যা যা পড়াইছি সবাই সব কিছু ঠিকঠাক মতন বুঝতে পারছো। সো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।